আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমির শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রে এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যেই দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতেই মুখোমুখি বসে আছে আজমির শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সেই কখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে, দু আঙুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকে তীক্ষ্ণ চোখে তাকে আছেন আজমেরি শেখ। কৃতিক দেশে আসার পরে এটা তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করে না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছো, কি চাই? কৃতিক নিজের চোখ বন্ধ জোড়া আকস্মাত খুলে ফেল, অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে অরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? অরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আর আমার কেউ নেই। আপনি সেটা ভালোভাবে জানতেন, তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? অ্যান্সার মি। আজমিরি থমথমে গলায় বললেন। ভদ্রভাবে কথা বলো, আমি তোমাদের গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর ডিভানে তুলে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তা হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারো শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন, অরু আমার। আপনি ভালো করেই জানতেন। ইউএসএ টু বিডি কেন, পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও অরুকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমিরি শেখ দমে যাওয়ার পাশে নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমিরি বললেন, আমি যা করেছি তোমার আর অরুর মান সম্মান বাঁচানোর জন্যই করছি। একবার ভেবে দেখেছো, এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে, এ কথা জানাজানি হলে তোমার পরিবার এত বছরের ঐতিহাসিক নাম দাম আভিজাত্য কথায় গিয়ে দাঁড়াবে। সমাজের মানুষ তোমার চরিত্রে আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকু মেয়ের দিকেও। আজমিরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টেবিলে পাঁচ মেরে গর্জে উঠল কৃতিক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি আর তার সাথে বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যেই সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙুল তুলবে সেই সমাজের নিয়মই ভেঙে দেব আমি। তাতে যদি আমি জায়ান কৃতিক শেষ হয়ে যাই তবে তাই হব, তবুও অরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমিরি শেখের মুখের উপরে এক নাগারে অনেকগুলো কথা ছুঁড়ে মেরে গট গটিয়ে বেরিয়ে যায় কৃতিক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে আজমিরি বললেন, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। কৃতিক না ঘুরে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ আর যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ এ প্যারেন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণে কিভাবে যেন ঘুরে দাঁড়িয়ে কৃতিক বলে, আর হ্যাঁ, অনুপ্রত্যয়ের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যাতে কৃতিক কুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের অকেশনে তারা আমার স্পেশাল গেস্ট। কৃতিক যখন কথাগুলো বলছিল তখন ওর ছোট ভেঙে বেরিয়ে আসছিল সামান্য রহস্যময় ক্রু হাসি। কৃতিক স্থান ত্যাগ করে চলে যেতেই তীরের ছিলার মতো এক ভ্রু উঁচিয়ে আজমিরি শেখ কটমুটিয়ে বললেন, কিয়ারা রোজারিও যে কি খেয়ে এমন তেদর ছেলে জন্ম দিয়েছে কে জানে, এ নিশ্চয়ই ব্রিটিশদের বংশভূত। কৃতিকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে আজমিরি শেখ। মাত্র সেটা মস্তিষ্কে বিট করতে তিনি অস্ফুটে বললেন, অনু আর প্রত্যয়ের বিয়ে মানে কি বললো এই তেদার ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশলী পরিকল্পনা বন্ধ করতে হবে। আজমির শেখ রেগে মেগে ডিভান ছাড়লেন, তারপর দ্রুত পায়ে হাঁটা ধরলেন। কৃতিককে অনুসরণ করে করিডোরের এই মাথা থেকে ও মাথা কোথাও কৃতিক নেই। অজ্ঞতায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে বললেন তিনি। আজমির শেখ যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়ির ঘরের ওঠার রাস্তা, ঠিক সেখানেই থেকেই কিছু অযাচিত আওয়াজ কর্ণপুরে পৌঁছালো। তড়িৎ গতিতে চোখ ঘোরালেন তিনি।
মরচে যাওয়া আবছা আলোতে দেখলেন অন্ধকার সিঁড়িতে বসে বসে ফোপাচ্ছে অনু, পাশে বসে আছে প্রত্যয়। অনু কাছে থেকে বারংবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে প্রত্যয়। অনুর মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে আওয়াজ ভেসে এলো প্রত্যয়ের দিক থেকে। এত কাঁদে কেউ? মাথা ব্যথা করবে তো জান। আর বকবো না, সরি তো। এই যে দেখো কানে ধরেছি। ঘাট হয়েছে আমার। আমার অনু, আমার ময়না পাখি আর কাঁদে না। পরক্ষণে আবারও নিজের বলিষ্ঠ হাতের পিঠ দিয়ে অনুর দু কপল মুছে দিয়ে দিল প্রত্যয়। আজমিরি শেখ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অনু আর প্রত্যয়ের দৃষ্টিগোচর হবার আগে দ্রুত চলে এলেন সেখান থেকে। তখন মাঝরাত। বাইরে পূর্ণিমা রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে কৃতিক কুঞ্জের সুবিশাল মহল। রূপার বার্তায় এই মাত্র রুম থেকে বেরিয়েছে অরু। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত দুদিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত রেজাকে নিয়ে হসপিটালে রাত্রি যাপন করছে। আর রূপা মামির মতো এত ভেজাল করে না, তাই রূপাকে খুব বেশি বিরক্তও লাগে না অরুর। ওই জন্যই তো রূপার কথা মতো সহসা রওনা হয়েছে মায়ের ঘরের দিকে। কিছু দূর গিয়ে করিডোরের মাঝ পথে আটকে গেল অরুর পা। দেখলো অনুপাশ দিয়ে অনুও বের হয়ে এসেছে। অনুকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে অরু তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে শুথলো। কিছু কি হয়েছে আপা? আপা আমাকে হঠাৎ ডেকে পাঠালো যে? অনু ঠোঁট উল্টো জবাব দেয়। জানি না রে, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বলো অরু, কৃতিক ভাইয়ার সাথে কিছু করিসনি তো? অরু বিরক্ত কণ্ঠে বলল, আপা উনি এসেছে থেকে আমার মুখের দিকে অতি ভালো করে তাকাচ্ছে না, কথা বলা দূরের কথা। অনু বলল, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে হাজারটা অপবাদ জুড়ে দিত। অরুর অন্যমনস্ক হয়ে গেল। মনে মনে ভাবল, হতেও তো পারে। মামির কথাই ঠিক, জায়ান কৃতিক এখন আর আমাকে ভালোবাসে না। এখন আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেক। তাই হয়তো আমার সৌন্দর্য উনি আকর্ষিত হচ্ছে না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনা মাঝপথে অনু আচমকা ধাক্কা দিল অরুকে। অরুর সম্মুখ কেটে গেল। গলা খাদে নামিয়ে অনু বলল, এখন দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু করার কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখ। মা তো একটু বলবেই, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? অরু অনুর কথা মাথায় নাড়িয়ে সায় জানিয়ে অনুর আঁচল ধরে পেছন এগিয়ে গেল। মা, আসবো? আজমিরি শেখ হাতের বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারি চশমাটা স্পষ্টই দেখতে পেলেন ফুটন্ত কলির মতো দুই মেয়েকে। একজনের পরনে লাল চকটকে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পর দিনগুলোতে যেমন বিষণ্ণ মলিন মুখশ্রীতে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটা, এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও অরুকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যর আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদেরকে এক নজর পরখ করে আজমিরি শেখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ এসো। অনু ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে মা? শরীর খারাপ করছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথা রহস্য ছেদ করার ক্ষমতা নেই অনুর। অজ্ঞতা শুষ্ক ঝোঁক গিল ও জিভ দিয়ে অধর ভিজিয়ে বলল, ঠিকই তো আছি মা। আজমিরি শেখ আর কথা ঘোরেন না, স্পষ্ট আওয়াজে বললেন, প্রত্যয়ের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কাল সন্ধ্যায় আসছে। দু বোন সেজেগুজে রেডি থাকবে। আমি তো আর জায়েন কৃতিক না যে পরিবার সমাজ এসবের বাইরে গিয়ে যা ইচ্ছা করব। যা হবে দু পরিবারের সম্মতি এবং সকল রিচুয়াল মেনেই হবে। আজমিরি শেখের কথায় অনুর মুখটা চুপসে গেলেও আনন্দে পুলকিত হয়ে ওঠে অনুর হৃদয়। সকল আশা ভরসা বিসর্জন দেওয়ার পরেও এ যেন মেঘ না চাইতেই জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করে সম্মতি জানালো অনু। এবার যেতে পারো। আজমিরি শেখ যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে দু বোন বাইরের দিকে অগ্রসর হওয়ার ঠিক তখনই পুনরায় অরুকে ডেকে ওঠেন তিনি। মায়ের ডাকে অরু পেছনে তাকালো। একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আজমিরি বললেন,
তোমার স্বামীকে বলবে সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, তাই এসব আতিথেয়তা আমাদের পালন করতে হয়, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নে। তাই কালকের দিনটা অন্তত যাতে একটু ভদ্রভাবে নিচে নামে। কেন জানো মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরলো অরুর। ইচ্ছে তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে ডানা ঝাপটাতে। এই প্রথম কৃতিক আর ওর সম্পর্কটা মুখ দিয়ে উচ্চারণ করলো মা। তার মানে কি একটু একটু করে এই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এর চেয়ে খুশি কি আর হতে পারে? আজ অনেকগুলো দিন পর হয়তো অরু একটু ঘুমাতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নিয়ে অনুর চোখে। কি বললো মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সব কিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যে হয়ে যায় তখন? অযাচিত ভয়ে সত্যতা যাচাই করার জন্য নিজের শরীরে নিজেই চিমটি কাটলো অনু। আউচ! ব্যথা পেয়ে তড়া করে উঠে বসলো ও। মনে মনে বলল, সবই ঠিক আছে, কোনো কিছুই স্বপ্ন কিংবা ভ্রম নয়, কিন্তু রেজা ভাই আর মাবি জানলে কি অশান্তিটাই না করবে কে জানে। মাকে না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তা যাতে ভালোই ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশুতি নিস্তব্ধ শুনছান তমসাচ্ছন্ন রাত। ওরও গভীরে তলিয়ে আছে। দক্ষিণের জানলাটা হাট করে খোলা, সেটা থেকে বুড়িগঙ্গা পাড়ের শাসা বাতাস ধেয়ে আসছে। অদূরে লঞ্চের হুইসেল বাজছে। হয়তো শেষ রাতে ঘাটে ভিড়েছে, তাই ঘুমন্ত যাত্রীদের জানান দিতেই এই তীক্ষ্ণ আওয়াজ। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব একটা অসুবিধা না হলেও সিগারেট পোড়া উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসছে ঘুমন্ত তরুর। মনে হচ্ছে কেউ নাকের কাছে এসে সিগারেট ধরিয়েছে, যে সে সিগারেট না, বিদেশি ব্র্যান্ডের কোনো সিগারেট, যার দরুন গন্ধটা তীক্ষ্ণ ঘুমের মাঝেও কেমন মস্তিষ্কে গিয়ে লাগছে। বাইরের হিমেল হাওয়াও সেই গন্ধ দূর করতে পারছে না। বেশি কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতেও না পেরে অবশেষে লাফিয়ে উঠে বসলো অরু। বাইরে চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনো বর্তমান। নিজের মনের ভয় আরও সন্দেহ কাটাতে গিয়ে বিদ্যুতিক লাইট জ্বালালো অরু। রুম জুড়ে ফকফকে আলো রশ্মি ছড়িয়ে পড়তে অরুর দৃষ্টিগোচর হলো মিয়ে যাওয়া ধোয়ার কুঞ্জলি। দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও কেউ ছিল, কিন্তু কে? এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে এই রুমে? ভাবনায় পড়ে গেল অরু। তবে ভাবনার ঘনীভূত হওয়া আগে চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। অরু আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তৎক্ষণাৎ গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবল, যে থাকার থাকুক, জায়ান্ট কৃতিক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না অরুর। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখনও কৃতিকের বন্ধুরা আছে, তাই বাড়িতে অনেক কাজ। সকাল সকালই টেলিফোন করে নীলিমাকে জানিয়ে দিয়েছে অরু। বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়িটারি পরে নীলিমাও চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। নীলিমাও বেশ উৎসুক হয়ে শাড়ি জানিয়েছে অরুর কথায়। অবশেষে অনু আপার বিয়ে হতে যাচ্ছে। ওদের খুশি যেন সীমা নেই। নীলিমার সাথে কথা শেষ করে অরু খাবার টেবিলে আসলে আজমেরি শেখ বললেন, কাকে বলা হয়েছিল? তাকে বলতে মা কৃতিকে বুঝেছে ব্যাপারটা মাথায় আসছে। অরু দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে যেতে যেতেই বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম। অরু যখন উকিঝুঁকি দিয়ে কৃতিকের রুমে প্রবেশ করলো তখন সে 8 বছর আগের অনুভূতি মতোই হচ্ছে ওর। মনে হচ্ছে এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড়ি লাগিয়ে দেবে কৃতিক, তারপর তাদের দত খিচে বলবে, আমার রুমে কি চাই? অথবা হিতে বিপরীত হতেও পারে, না উঠেই হাতের ইশারায় ডেকে বলতে পারে, এখানে বস, তোকে দেখব। মনের মাঝে বাসা বাঁধা তখনকার যমরাজ যে এখন হৃদয়ের পৃথ্বীরাজ হয়ে যাবে কে জানতো। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে যায় অরু। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনও উদম শরীরের উপর হয়ে
ঘুমাচ্ছে কৃতিক। কোমরটা অবধি টানা কমফোর্টার ছড়িয়েছে তার বিষে পৃষ্ঠদেশ, পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতি উতি, রাজত্ব গেড়ে বসা কুচকুচে কালো তিল সবকিছু দৃশ্যমান অরুর চোখে। সেদিকে তাকালে যেন ঘোর লেগে আসে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে অন্যদিকে তাকে রিনরিনে আওয়াজে ডাকলো অরু। বুঝছেন, কথা ছিল, কাজের কথা। কৃতিকের কোনো হেলদোল নেই, অথচ অরু একইভাবে ডাকলো বেশ কয়েকবার। পরক্ষণে মনে মনে পড়ল, আমি জানি সজাগ থাকলেও সাড়া দেবেন না আপনি। আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। অরু যখন বিরক্তিতে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল তখনই আওয়াজ ভেসে আসে কৃতিকের। সকালের হাস্কি টোনে কৃতিক বলে, চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। অরু তরতরি এগিয়ে এসে শুধল। কি বললেন? কৃতিক এবার ঘুরে শুলো, বালিশের পাশ থেকে মোবাইলটা কুড়িয়ে চেক করতে করতে বলল, নাথিং। কি বলতে এসেছিস সেটা বল। অরু চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে বলে, আজ প্রত্যয় ভাইদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। কৃতিক ফোন স্ক্রল করতে করতে বলল, রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পুনর্মিলনীয় ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমাবো, সন্ধ্যায় ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। অরু কঠিন গলায় বলল, বাড়ির জামাইদের এসবে থাকতে হয়, আর আপনি বাড়ির ছোট জামাই। ও তাই? আমি বুঝি কৃতিক কুঞ্জের জামাই? আগে তো জানা ছিল না। হ্যাঁ তাই তো। কথা কথায় কৃতিক খেয়াল করলো অরু সেই তখন থেকে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনী ধরতে না পেরে কৃতিক ঠুকুটি করে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? অরু চোখ মুখ খিচিয়ে বলল। দয়া করে কিছু পড়ুন। কৃতিক নির্বিকার ভঙ্গিতে বলল, এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আনড্রেস দেখিসনি। আমি তো প্যান্ট। থাক থাক। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠল অরু। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে দাঁত কিরমিরিয়ে বলল, নির্লজ্জ বেহায়া লোক, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধ্যা হতেই হাজাক আর ল্যান্টার্নের আলোতে সেজে উঠেছে কৃতিক কুঞ্জ। চারিদিকে উৎসব মুখের পরিবেশ, মূলত কৃতিকের বন্ধুরাই মাটিয়ে রেখেছে সবকিছু। শার আজকে ফটোগ্রাফার, এইদিকে সেদিকে যেখানে যা পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছে ও। এলিসা ব্যস্ত সময় পার করছে অনুকে সাজাতে। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার ফুল পরার চেষ্টা চালাচ্ছে ক্যাথলেন। আজ বাঙালিদের মতো থ্রি পিস পড়েছে সে। রুমের কোথাও অরুর দেখা নেই, মেয়েটা সাজেও নেই। কৃতিক এখনও ওর সাথে ঠিকভাবে কথা বলেনি, চোখে চোখ রেখে তাকায় না, ওই জন্য সাজগোজ করার ইচ্ছেটাও মরে গিয়েছে। কিন্তু এলিসা তো মোটেও কথা শোনার পাত্রী নয়, ঠিকই কোথাও থেকে যেন ধরে এনে অরুকেও সাজাতে বসেছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ, ঘরোয়া আয়োজন, ছোটোখাটো আংটি বদল যাকে বলে, তাই মেহমানের সংখ্যা কম। প্রত্যেক খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে প্রত্যয় নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক কোটি আর ব্ল্যাক রিস্ট ওয়াচে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। প্রত্যয় কোলে তার বড় বোনে পিচ্ছি মেয়ে অন্তুকে কোলে নিয়েই ভেতরে প্রবেশ করে আজমিরি শেখকে সালাম জানালো প্রত্যয়। আজমিরি শেখ হাসি মুখে সালাম গ্রহণ করে প্রত্যেককে বসতে বলল। মুকলেশ চাচা সহ বাড়ির অন্য ভৃত্যরা অতিথি সমাদরে ব্যস্ত। অর্ণব আর এলিসা অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে, সার সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সেই সময় অনুকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে অরু আর ক্যাসলেন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্ক শাড়ি আর হাত ভর্তি রেশমি চুড়ি পরিহিত অনুকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। হুট করে মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে। সবার চোখ অনুর দিকে। অন্তুকে চকলেট দিতে দিতে প্রত্যয়ও একবার আর চোখে দেখে নিল অনুকে। অরু আজ শাড়ি পরেনি, সিকোয়েন্স থ্রি পিস পরেই অনুকে নিয়ে নেমেছে সে। নিচে এসে অনুকে বসানো হলো প্রত্যয়ের পাশেই। ভালোবাসার বিয়ে দেখাদেখির কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবুও আজ মেটাতে সবাই একটু আকটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি অনুর পাশাপাশি উঠে এসে অরুকেও চিবুক তুলে খুঁচিয়ে খুঁটিয়ে দেখলেন।
তিনি হলেন প্রত্যয়ের বড় ফুপি। অরু বুঝলো না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনেও হলো না। সবাই যখন অনু আর প্রত্যয়কে নিয়ে মেতে আছে, তখনই অরুর দিকে এগিয়ে আসেন আজমেরি শেখ। কিছুটা রাগান্বিত হয়ে গলা খাদে নামি সুধান। তোমার স্বামী কোথায়? অরু থতমত খেয়ে উপরের দিকে আঙুল উঁচিয়ে কিছু বলবে তার আগেই দেখা গেল সিঁড়ি দিয়ে নামছে কৃতিক। চোখে মুখে এখনো ঘুমের রেশ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার, হাতে আইপ্যাড। সেভাবেই অতিথিদের সামনে চলে এলো কৃতিক। আজমেরি শেখ কৃতিককে দেখে অরুকে চোখ রাঙিয়ে চলে গেলেন, আর অরু সেখানেই দাঁড়িয়ে কপাল চাপাতে থাকলো। একে স্বামী জুটলো কপালে তার। রাইট বললে লেফট যাবে, তো লেফট বললে রাইট। ঘাট তারামির তো একটা সীমা থাকা দরকার। কৃতিক সবার মাঝে আসতে প্রত্যয় দাঁড়িয়ে ওকে বসতে বলল। কৃতিকও গিয়ে একটা সিঙ্গেল সোফার উপর বসে পড়ল। ওকে দেখে প্রত্যয়ের 15 বছরের কাজিন ফট করে বলে উঠল, ভাইয়া আপনি দেখতেই পুরাই রণবীর কাপুরের মতো, এলোমেলো চেহারাতেই হট লাগছে। প্রত্যয়ের ফুপি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবে তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। কৃতিক ইতস্তত কণ্ঠে বলল। ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারিনি। সায়র মিনমিনিয়ে বলল, নিজে একটা ছোট মেয়ের জন্য দিওয়ানা হয়ে ঘুরছে, আর এখানে আধিক্যতা দেখানো হচ্ছে। ঢং যত সব। সবার সব টকশতে ইতি টেনে অবশ্যই ছোট মোটো করে আজমিরি শেখ অনু আর প্রত্যয়ের আংটি বদলের ঘোষণাই করেন, এবং সবার হই হুল্লোড়ের ওদের আংটি বদলও হয়েও যায়। দুই পরিবারের সম্মতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে ঠিক করা হয় ওদের বিয়ের দিন তারিখ। এঙ্গেজমেন্ট মানে একটা নতুন অধ্যায়ের সূচনা, দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাজ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই, আলাদা করে বলার জন্য, ওদের কথা বলার জন্য ওদের ছাদে পাঠানো হয়েছে। আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করায় ব্যস্ত। প্রত্যয়ের ফুপি আজমিরি শেখের মুখে একটুখানি মিষ্টি হাসি দিয়ে হাসি মুখে বলেন, আপা, আমাদের তো আরো একটা আবের বাকি রয়ে গেল। আজমিরি শেখ খানিকটা উৎসুক হয়ে শুধালেন, কি আবদার বলুন না। আমাদের তো আরো একজন ছেলে আছে, প্রত্যয় চাচাতো ভাই। ওর নাম অমিত, নাম করা নোবেলিস্ট। কিছুদিন আগে ছোটখাটো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আজ আসতে পারিনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। অনু আর প্রত্যয়ের কথা বলা কওয়ার আগে থেকে অরুর কথা বলা বলি করেছি আমরা। ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদার না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত। প্রত্যয়ের ফুপির কথা শেষ হতেই ঘরের সবাই স্তব্ধ। বিব্রত চাহনি নিক্ষেপ করলো কৃতিকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু সেই এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে এক কোণে কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে থাকা অরুর দিকে। অরু নিজেও এমন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয়। কৃতিক না আবার বড়সড় ঝামেলায় বাঁধিয়ে বসে। চারিদিকে এমন থমথমে হয়ে আছে দেখে প্রত্যেক ফুপি একবারই কিছু বলতে যাবেন, তার আগে মুখের কথা কেড়ে নিয়ে শান্ত স্বরে কৃতিক বলে, অরু যে ভার্জিন না সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হত বিহল্য হয়ে গেলেন প্রত্যেক ফুপি। এইটুকু মেয়ে ভার্জিন না, তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলছে তারই সৎ ভাই। কৃতিক চারিদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যেই বলল, এনজয় ইয়োর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে অরুকে ডেকে কৃতিক বলল, অরু এক্ষুনি উপরে আয়। এক্ষুনি মানে এক্ষুনি। অরু রুমে পা রাখার সঙ্গে সঙ্গে ওকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারলো কৃতিক। শরীরে শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারাতে মারাত্মক ব্যথা পেল অরু। কৃতিকের সেই দিকে খেয়াল নেই। গত কয়েকদিন রাগ হিংস্রতা সব একসাথে হয়ে মস্তিষ্ক জমা হয়েছে ওর। চোখ দুটোতে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়া, কপালের সবকটা রগ ফুলে আছে। অরু নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারলো না ওর দোষটা কোথায়, তাই ঝাঁঝে উঠে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছে মারছেন, যখন ইচ্ছে অবহেলা করছেন, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছেন, কেন? কি করেছি আমি? কৃতিক জোর করে শক্ত হাতে অরুর ঠোঁটের লিপস্টিক ঘষে মুছতে মুছতে বলল, কতবার বলেছি অন্য কারোর সামনে সাজবি না, কথা শুনিসনি? আমি মাত্র 1 মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নাগর জুটিয়ে ফেলেছিস।
তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তোকে আজ আমি কি করব নিজেও জানি না। অরু কৃতিকে 2 হাত দিয়ে সরিয়ে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন, কাটুন, যা ইচ্ছে করুন। আপনার জন্য এমনিতেই মারধর, আপনার জন্য এমনিতেই আধমরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়ে যাচ্ছেন তো দিয়ে যাচ্ছেন। কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এমন করছেন? কেন? আবারও কৃতিকে শক্ত বুকে ধাক্কা দিয়ে চেঁচে উঠল অরু। এবার আর নিজের ক্রোধটাকে সংবরণ করতে পারলো না জায়ান কৃতিক। ওর হাত দুটো নিজের মুঠোয় পুড়ে গলা ছেড়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। কৃতিক এত জোরে এই কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনি হচ্ছে মহলের প্রতিটি দেয়ালে। সেই সাথে হল রুমে বসা সকলে লাফিয়ে উঠেছে এহেন গর্জনে। অরু নিজেও এই মুহূর্তে থরথরিয়ে কাঁপছে। কৃতিক নিজের দাঁতে দাঁত পিষে অরুর মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছে তো করেছে মেরে মেরে নরম তুলতুলে গালগুলোকে রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজের এমন হাল করেছিস সেটা করতেও কলিজায় লাগছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ওহ গড। অরু কৃতিকের চোখে চোখ রেখে কাঁদছে। কৃতিক ও অরুর চোখের দিকে তাকিয়ে আছে সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলল, অরু, আমার অ্যারোগেন্সি, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই না সহ্য করলে আর কে সহ্য করবে বলতো? কার কাছে খোলা বই হব আমি? তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে ধুকে ধুকে মরি? অরু জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। কৃতিকের রাগ সংযত করার জন্যই যে অরু নিজেকে তার কাছে সমর্পণ করেছে ব্যাপারটা বোধগম্য হতে এক টানে ওর জামার ফিতেটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে অরু তুলতুলে কোমল উন্মুক্ত পৃষ্ঠ দেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল কৃতিক। সন্ধ্যা রাতের মিচিমিচি সুখ তারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও একই অবস্থা। পেঁচা তুলোর মতো নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়েছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলোর ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিক কুঞ্জে প্রবেশ করল নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই নীলিমার। ওই জন্যই তো বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে তো একদিকে শাড়ি আলগোছে কুচি সামলাতে সামলাতে মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিল করে ধরে উঠল ওর দু চোখ। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তে চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল, রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণ করে পৌঁছাতেই তড়া করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্র সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়ে বলে ও, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? শাহ নীলিমার কথায় পাত্তা না দিয়েই বলল, এঙ্গেজমেন্ট খাওয়া দাওয়া সব শেষ। আচ্ছা, এঙ্গেজমেন্ট খাওয়া দাওয়া সব শেষ, এখন কি সবার ফেলে রাখা ঝুটাটা খেতে এসেছো নাকি? লোকটার কথায় মেজাজ চওড়াও হয়ে গেল নীলিমার। ও কট মুটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতন এমন চিকন আলি হব না। ফটোগ্রাফারওয়ালার মতোই থাকুন। যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলুন। নীলিমার কথার পাছে সায়র ভাব নিয়ে নিজের ওপর থেকে নিচ অবধি আঙুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল্ড মডেলিং ফিগার। এইটা মেইনটেইন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে সারকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। সার তৎক্ষণাৎ বাদ সাথে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠছে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, অরু তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। সারের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্তি নজরে সারের দিকে চেয়ে মনে মনে বলল,
লোকটা শুধু বাঁদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে ওরও সে কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ চিরে বের হবে? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে একধারে তাকিয়ে আছে। তা টের পেয়ে সায়র চিবুকে আঙুল বোলাতে বলে মিটমিটি হেসে বলল। ক্রাশ খেলে নাকি? তারপর নিজেই নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলল। অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নাও। যাও, তোমার ক্রাশ রিকোয়েস্টেড অ্যাকসেপ্টেড। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাসের আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পেছন ঘুরে বলল। আপনি একটা পাগলু, সেই সাথে হাদারামো। সায়র পেছন দিক থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল। নো মেটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়ে অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। অরু, এই অরু। নীলিমার আওয়াজ কানে পৌঁছতেই কৃতিক জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি করে পায়ে রুম থেকে বেরিয়ে এর অরুকে দেখা মাত্র নীলিমা ওর কাছে এসে অবাক হয়ে শুধল। এই, তোর ঘরটা না ওইটা? তাহলে এ ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাউনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দুনুমুনু করে বলে উঠল। না মানে ধুলো ময়লা পড়েছিল আজ, আবার অতিথি এলো না। ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরো ভাবলাম আজকের দিনেও রুমাতকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথা অরু চিন্তাগ্রস্ত হয়ে হাত কসলাতে কসলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল। আংটি বদল সকল রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউ না? অরু নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? কৃতিক আর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে। দুজনের চোখ রাঙানি খেতে খেতেই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে। আসলে প্রত্যয় ভাইয়ার কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি। ওই জন্য প্রত্যয় ভাইয়ার বাবা অনুরোধ করেছেন সকল নিয়ম কানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইয়াকে দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ উনি। অরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপর ও আড়ষ্ট গলায় বলল। হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথেই এটা হচ্ছিল। আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই খেপে উঠেছিল অরুর উপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আরও কি করে ফেলতো এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করে একটা ভারত ঢোক গিলে অমিতের টপিকটা তৎক্ষণাৎই পাল্টে ফেলল অরু। নীলিমার দিকে তাকে সহসা বলল। চল নিচে গিয়ে ডিনার করবি। আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুত্ব নাকচ করে বলল। যাব না, নিচে একটা বাঁদর দাঁড়িয়ে আছে। অরু সুকুচকে বলল। সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবুতে থাকা সায়রকে দেখিয়ে বলল। ও যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাঁদর। শুধু বাঁদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়রের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লা সমেত আকস্মাৎ বিষমই খেলো। এলিজা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠে চাপড়াতে বলল। একটু আস্তে খাবি তো। সায়র এক ঢোক পানি পান করে এলিজার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল। হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো? এলিসা স্ন্যাক্স চিবোতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল। তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল অরু। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে শিশিয়ে বলল। কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমার ছুট বাঁকিয়ে ভেঙচি কেচে অরুর কথা পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল।
আরে সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে ওনার নাম মানে কৃত্তিক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কৃত্তিক ভাইয়ার সাথেই বাংলাদেশে বেড়াতে এসেছেন। উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুচকে জোরালো কণ্ঠে বলল, কি, তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলছিলি অরু, ওই শালা 1 নম্বরের বজ্জাত। নয়তো তার বন্ধু এমন বাঁধরামা করে কেন? বিদেশে বসে এইসব হনুমানদের সাথে মিশে মিশেই তোর ভাইটা গোল্লাই গিয়েছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঠছে কৃতিকে 14 গোষ্ঠী উদ্ধার করার আগে নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল অরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চারে থাম এবার। এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয়ের অনুর বিয়েটা পারিবারিকভাবে বেশ কটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু আর কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনুপ্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দি, রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবে বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি আর সামনে এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখে ওরা সকলেই রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক এক জনার ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটায় আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিক কোণছে। পরন্ত বিকেল, রোদতাপ কমে এসেছে চারিদিকে কিছুটা, নাতিশীতোষ গুমোচ হাওয়া বইছে। এই মাঝে বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে অ্যালিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোকলেশ চাচা। প্রত্যয় ওদের গাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরু হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট করে বানিয়ে সুকুঞ্চিত করে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদেরকে যাত্রাপথের রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি ওপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ছোচ উলচে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখো না। অনু উদ্বিগ্ন হয়ে শুধল, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া কি যাবেন আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাবে করছিস যেন আমি স্বয়ং জায়ান্ট কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সে সব বলল না, বরং অরুর কথায় ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে এলিসা সকলকে ডেকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসে। এলিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকলে দেখলো আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে কৃতিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে আজ তাকে আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনে সব কিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকে। সেই হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল, কাজকর্ম ঠিকই তুলে এখন এদের সাথে না চাইতো শপিংয়ে বের হতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। অরু আর অনু দুবোন শুকনো মুখে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। এলিসা অর্ণব পুরো দস্তর যুদ্ধ লাগিয়ে সিট নিয়েছে। দেখলে কে বলবে এরা কাপল? একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়া ঝাঁটির মাঝখানে সার একটুখানি মাথা চুলকে বলল, মোকলেশ চাচাকে না নিলেই তো হয়। এলিসা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল,
খবরদার, মুখলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দেব। অর্ণব দাঁত খিচে বলল। এই তো, যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ, অতঃপর মুখলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমুটি বলল। এই চাচা আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মুখলেস চাচা অপ্রস্তুত হেসে বলল। তবুও আপনার শপিং এ যেতে হবে, তাই তো? স্যারের কথার পাশে কৃতিক এগিয়ে এসে রাজভারী আওয়াজে শুধল। কি হয়েছে? সায়র পেছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল। জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। সায়রের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর ডাগর চোখে কৃতিকের দিকেই তাকিয়ে আছে, ক্রমাগত আঙ্গুলে ওনা পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা আবিষিত আলিঙ্গনের মাঝেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাক কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল অরু। সেই মুহূর্ত থেকে কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপর। রিজেকশন ওর জন্য একদম পছন্দ নয়। কুক্ষণেও এই মেয়েকে একা পেলে যে কি করবে সেটা নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিষয়টা নজরে আসতেই আড়লে শুষ্ক ঠোক গেল অরু। সায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। কৃতিক কমকমে আওয়াজে বলল। অরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসুক। আমি প্রত্যয়কে বলে দিচ্ছি ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় অরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল। না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। সায়র ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল। ক্যাথ, তাহলে তুমি যাও জেকের সাথে। সায়রের কথা শুনে তৎক্ষণাৎ এলিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকে কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সে যমরাজের সাথে বাইকে বসতে অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেও পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবার বাক বিতণ্ডা মেজাজ চড়ে উঠল ওর। নিজের বিগ্রানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসাই দমকে উঠে কৃতিক। কি বলেছি কানে যায়নি? অরু বাইকে বস, রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করলো না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিক পুঞ্জের গেট দিয়ে। অনু প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভেতরে চলেই গেল। পাশে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। ওর ভীত সন্তুষ্ট চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের কাছে হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর একটুখানি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে। আপনাকে ভয় করছে। আমি কি বাঘ নাকি ভাল্লুক, নাকি কাছে এলে কি তোকে খেয়ে ফেলবো, কোনটা? কৃতিকের কথা অরু নিশ্চুপ নির্বিকার, ওর ভঙ্গিমা, ওর নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল। আমি কিছু বলেছি অরু? তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেধে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল। না থাক। অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে ধরে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে উঠল অরু। আহ লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টো অরুকে নিজের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁতে দাঁত পিষে কৃতিক বলে উঠল। হাউ ফাকিং ডেয়ার ইউ অরু! কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস? অরু অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে দুফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলল। ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নি স্ফুলিঙ্গ দপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা।
অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চৌমুকীয় আকর্ষণে টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝে বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীরে হয়ে যায় মুহূর্তে। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টদোষী নয়, বরং এই মেয়ে মায়াবিনী, জাদুকরিণী, হৃদয় হরণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনি তো জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচুরিটি খ্যাত হৃদগহীনে কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকে আছে নিষ্প্রভ ওর চাহনি। একবার পলকও ফেলছে না, সামান্য চোখের চাহনি দিয়েই যেন ওর সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চাহনিতে চোখে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কঞ্চে বলল, চলুন যাওয়া যাক। অরুর কথায় ভ্রম কেচে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরচারিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সব কিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরু নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে উঠছে, এখন ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধনটা শক্ত করলো কিছুটা। পর মুহূর্তেই সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলা বারান্দা থেকে সূক্ষ্ম নজরে পরখ করলো অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণে ব্যতিগ্রস্ত হাতের আঙুলে চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধ হয়। সন্ধ্যা 7:30, সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার একপাশে থাই লাগানো বিস্তার দেয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিলে পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরের নীল লাল চোখে আলো বাদ দিলেও ঢাকা শহরের সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সে তখন থেকে পুরো রাস্তায় জ্যামে আটকে আছে। এক নাগারে হর্ন বাজে যাচ্ছে, শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজ কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সেই আওয়াজ কানে বেশে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘুরাতে ঘুরাতে দুর্বিষহ জ্যামের দিকে একদানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার জেগে উঠল ওকে। এই নীলিমা, তখন থেকে বাহিরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘুরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো। নীলিমা আবার শুরু হয়, তা জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে, তার আগে নীলিমার চোখ গেল তিথির পেছনে এক আগন্তুকের দিকে, যে মুহূর্তে চিকেন ফ্রাই আর কেকের ট্রে নিয়ে হাতে নিয়ে এদিক ওদিক তাকে ফাঁকা সিট খোঁজায় ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু? বিড়পিড়ে কথাটা বলে মেনু কার্ডের আড়লে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিসি বলল, চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসে, একবার দেখে ফেলে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাজভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনের মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো সুর ভাজে। সায়র নীলিমার পাশে বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সেটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারদের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো, লোভী মেয়ে।
কোন দিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এই জামাই আমার। তিলকে তাল আর ককে কে কলিকাতা বানিয়ে ফেলার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে সারের মাঝে। সেটা বেশ ভালো মতো টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগতাই চুমুক দিল কফিতে। সায়র কিঞ্চিত বাঁকা হিসি বলল, হাউ ইজ ইট? মানে? সার কফির স্ট্রটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরল একটু আগে এই একই স্ট্র দিয়ে সায়র ওর কফি পান করেছে আর এখনও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। সায়রের এমন গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলেই একটা পাগলু, পচা, বাসি, নষ্ট, উৎকৃষ্ট সব আপনি। প্রত্যুত্তর সার আরো গা জ্বালানো গুলোনো কথা কিছু ছুড়বে তার আগে নীলিমার নাম ধরে ডেকে উঠছে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কঞ্চে বলে, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ের শপিং এ এসেছি। তুই কি? বাকি কথা বাড়ানোর আগে ওর সাথে চোকাচোকি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টো একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরেই এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে 2 পয়সারও পাত্তা দেবে না নিখিল ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এত দিনগুলো ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ শেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি, অরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। অরু এবার মুখ খুললো তিথির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? ইস! তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে সায় শুধল। জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? সবার উদ্ভট কথা শুনে আহমকের মতো ফেলফেলিয়ে তাকিয়ে আছে অরু। প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিচ্ছু বলার। ঠিক সেই সময়ে সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখে বোঝা যাচ্ছে বেশ ধর্নাষ্টশালী ব্যক্তি হবে, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবেই। সায়ের লোকটাকে দেখে জোরপূর্বক খেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলোভড হাজব্যান্ড খন্দকার মুস্তাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। সায়র তো খুলে উঠতে না পেরে মিনমিনে বলেই ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলাই কখন? সায়র নীলিমার পাশে বসা ছিল বিধায় নীলিমা ওর উড়ুতে চিমচিকেছে সাহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেহায় মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। ওরু এখনো তিথি আর তার দাদু ওরফে হাজবেন্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতো হাঁ করে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই দাদুটাও কি রোমান্টিক! অথচ আমার বরকে দেখো, সারা দিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি তার বিলাভড হাজবেন্ডের থেকে চোখ সরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে। পুরো লাইফ আরামসে পায়ের ওপর পা তুলে কেটে যাবে। তিথির কথা মাঝপথে আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুব অধিকার নিয়ে অরুকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা জায়ান। কৃতিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় অরু হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল,
এই তো আমি। চলতি ক্লাইম্যাক্স আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে আকস্মাৎ চিকচিক করে উঠল তিথির দু চোখ। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে শুধল। আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার বিলাভড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। অরুর স্বামী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে এইটুখানি হয়ে গেল তিথির মুখ ও পুনরায় অবিশ্বাসের সুরে পড়ল, কৃতিক পুঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী? তিথির সম্বোধনে কৃতিক অরুর দিকে তাকে সহসা হাসলো, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপটা খাতে লাল করে দিয়েছে ওর মুখ। নীলিমা হতবাক হয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তোর সৎ ভাই? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তাহলে হাজবেন্ড কি করে হলো? বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। অরু নির্বিকার ভঙ্গিতে বলল। নীলিমা হাসপাস করতে করতে বলল, আমি না কিছু মেলাতে পারছি না অরু। তুই তো সেদিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি। তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারছিস না, তাহলে হঠাৎ? অরু ঠোঁট উল্টে সুগুজকে বলল, তোকে কে বললো আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। অরু চোখ দিয়ে ইশারা করে দেখালো কৃত্তিককে। নীলিমা হতবিহ্বল কণ্ঠে বলল, কি তুই ওনার জন্য কাঁদছিলে? অরু ঠোঁট ফুলিয়ে হাসূচক মাথা নাড়লো। নীলিমা পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কী করে? না মানে আসলে কি বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা অরু, উনি কি আসলেই তোকে নিয়ে যে ইচ্ছাতে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? অরু না সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয় বরং জোর করে বিয়ে করেছে, নির্দয় পাষাণ লোক একটা। অরুর কথা শুনে নীলিমা হাওয়া হয়ে গেল, হতবিহ্বল কণ্ঠে শুধল, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যিই এখনো কনফিউজড অরু। কি এমন আছে তার মাঝে? অরু ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় অরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। অরু এভাবে তাকিয়ে আছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনার। অরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হাসূচক মাথা নাড়ালো। নীলিমা কৌতূহল বসতে শুধল। আর উনি? অরু জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলেন না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্য আমার নেই। আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছোঁয়ার মতো আগলে রাখা, আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পুড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি। ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখনের এই জায়ান কৃত্তিক আর একান্ত গোপনীয় আমার জায়ান কৃত্তিকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই আবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসায়ও এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যিই পোষাবে না। এক নাগারে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপ করে অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোনে স্ক্রল করছে। আবার মাঝে মাঝে অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাশে কৃতিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? অরু বুক কালো করে বলল, সবাই আমাদের রেখে চলে যাচ্ছে তাই আর কি। কৃতিক অরুকে থামিয়ে দিয়ে
স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, আমি তো এখানেই, তাহলে বাড়ি যাওয়ার এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? সবার কথা বাদ, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই তবে তুই সেখানেই যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোশ্চেন। এখন ধরে বস। অরু বলল। ধরলাম তো। কৃতিক তির্যক কঞ্চে বলল। আরো শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় অরু লজ্জার ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণে মাথাটা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের উপর। কৃতিক রাইড করতে করতে মৃদু হেসে বলল। নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে রাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চেঁচিয়ে উঠল সায়র। আরে ওদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। ওরু যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্টের গেজ। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, বেবি ওয়েট করো, আমি আসছি। অরু তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা চেনে ধরে কাঁদু কাঁদু কঞ্চে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য চোখে হাসকির টনে বলল, তোকে ছেড়ে কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল, 2 মিনিটে ফিরে আসছি, ওকে? অরু হাসূচক মাথা নাড়ালো। ওর হাতে হেলমেটটা ঝরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপর যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর দু চোখ, আপনা আপনি ফাঁকা হয়ে যায় উষ্ঠধর। চোখ দুটোতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরেই বলে উঠছে, ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসায় বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যিই ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলল, ডোরা অ্যাডপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদরে আঙুল বোলাতে বোলাতে বলল, কার নামে অ্যাডপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনার মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কিছু কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষলো কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ আর শুনশান, পুরি নীরবতার মাঝে কর্ণকুড়ে বাড়ি খাচ্ছে ছিচি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুটল। অরু বলল, কিছু হয়েছে? কৃতিক বাইক স্ট্যান্ড করিয়ে বলল, হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো, পুনরায় তৎপর হয়ে শুধল। কি হয়েছে, রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হালান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতবাক ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃতিক এক টানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলেগুলো বাঁধনহারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দেনা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্ট বসেই করতাম। তোর ডোরাকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকে কাইকুই করে বলে উঠছে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতেও ছাড়া পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল, কি করবেন আপনি? কৃতিক অরুকে আরো কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। অরু চোখ মুখ কুচকে বলল, পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের বড় কড়া আদেশ, তার উপর মাঝ রাস্তা এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অজ্ঞতায় উপায়ন্তর না পেয়ে অরুই বলে উঠছে, তুমি? কৃতিক পুনরায় বলে, আবার বলো। অরু কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি? কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বলো হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস। আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসে কাতর অরু, পা দুটো ভেঙে আসছে।
কোনো মতে কৃতিকের উপর নিজে শরীরে ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কৃতিক কিন্তু বোধহয় সেটাও সহ্য হলো না ওর। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল অরুর নরম তুলতুলে উষ্ঠধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু। চুপচানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালীর চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্ট খানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিরে কোমল উষ্ঠধর। আবিষ্কৃত নয়নে নয়ন এঁটে রাখা মাতাল করা এই নির্ভীক বেপরা পুরুষ কেবলই জানে এই গভীরতার শেষ কোথায়।